আমি আলোচনায় আসবো। আমি প্রথমেই রাজুদাকে দিয়ে শুরু করি। রাজুদা, একটা প্রশ্নের উত্তর দিন। আমরা 70%, ওরা 30%, ওরা 20%, এই শতাংশের বিচার যদি এখন থেকে হয়, এবং আমাদের স্ট্রিং অপারেশনে বেঙ্গালুরুতে দেখা গিয়েছে বাংলা থেকে কিভাবে বাংলাদেশিরা বা রোহিঙ্গারা ঢুকছেন 6,000, 3,000, 4,000 টাকার বিনিময়ে, এবং তারা গোটা দেশে ছড়িয়ে পড়ছেন। 70টি জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে। ভরতপুরের বিধায়ক এই কথা বলার পর মুখ্যমন্ত্রী একটা কোনো বক্তব্য রাখছেন না, পুলিশ মন্ত্রী একটা কোনো বক্তব্য রাখছেন না, পুলিশ কোনো সুমোটো কেসও করছে না। দেখুন, হুমকি দিয়েছে, এটা প্রথম বলি যে আমাদের হুমায়ুন কবির হুমকি দিয়েছেন বলছেন। এই হুমকি দেওয়ার প্রথাটা চালু করেছে বিজেপি। দিলীপ ঘোষকে বলতে শোনা গেছে ট্রেনে জিপ ছিঁড়ে ফেলে দেবো পুলিশের, আর কটা দিন আমরা জিতছি, আমি জিতছি, ক্ষমতায় আসছি। না, সায়ন্তন বসু কি বলেছে সেটা বলি। সায়ন্তন বসু, লকেট চ্যাটার্জি, রাজু বিস্তা, একদার থেকে কত নাম বলবো? ওদের যদি 6টা নাম বলি তো আমাদের একটা নাম বেরোবে। আচ্ছা রাজুবাবু, আপনাকে একটু থামাতে আমি বাধ্য হলাম। হুমকির রাজনীতিটা আপনারা শিখে নিচ্ছেন। আপনারা তো যখনই কোনো কিছু ঘটনা ঘটে থাকে তখন তো বারবার করে বিরোধীদের দিকে আঙুলটা তোলেন, এবারে হুমকির দিকেও আপনারা বিরোধীদের দিকে আঙুল তুলছেন। খুব ভালো কথা, মেনে নিলাম, তো বিরোধীরা যেটা করবে সেটা আপনারা কেন করবেন? আপনারা মানুষের পাশে দাঁড়ান না, হুমকি না দিয়ে মানুষের পাশে দাঁড়ান। ওরা যা ইচ্ছে করুক, যা ইচ্ছে করুক, আপনারা মানুষের পাশে দাঁড়ান। মানুষের পাশে আমরা আছি বলে আমাদেরকে মানুষ আমাদের প্রতি আশীর্বাদ রেখেছে। মানুষের পাশে যারা নেই তাদের প্রতি আশীর্বাদ নেই। এখন হচ্ছে যে আপনারা বলছেন অনুপ্রবেশ, এই অনুপ্রবেশটার সম্পূর্ণ যে দায়ভার নিতে হবে কেন্দ্র সরকারকে, অমিত শাহ দপ্তরকে। কারণ যে বিএসএফ যে বর্ডারটা সিকিউরিটি দেয়, বর্ডার সিকিউরিটি থাকে, সেখানকার বিএসএফ থাকে। বিএসএফ হলো কেন্দ্র সরকারের অধীনে, অমিত শাহর অধীনে। তাহলে যদি বাংলাদেশ থেকে বা রোহিঙ্গারা যদি ঢোকে, তার সম্পূর্ণ দায় এবং সম্পূর্ণভাবে তাকে দায় স্বীকার করতে হবে বিএসএফকে এবং অমিত শাহ দপ্তরকে। সেখানে রাজ্যে যদি ঢুকে পড়ে, হুমায়ুন কবিরকে নিয়ে, এবং হুমায়ুন কবির এভাবে যখন হুমকি দিচ্ছেন, আপনাদের দল কি ব্যবস্থা নিচ্ছে বলুন? কেন? কারণ হচ্ছে কেউ বলছে কাঁথিটাকে আলাদা রাজ্য করতে হবে, কেউ বলছে দার্জিলিংকে আলাদা রাজ্য করতে হবে, কেউ বলছে বহরমপুরকে, কেউ বলছে মালদাকে, কেউ বলছে কুচবিহারকে, কতগুলো রাজ্য করবে? আসলে বাংলাকে সমস্ত ভাবে থেকে না সমস্ত ভাবে বাজেটে বঞ্চিত। আপনি বললেন, শুনুন না, আপনি বললেন যে অনুপ্রবেশটা পুরোটা স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজুদা, আপনি আমার স্টুডিওতে এসেছেন, আমি যদি আপনাকে চেয়ারটা না দিয়ে বলি আপনি বসুন, বসার দায়িত্বটা আপনার, তাহলে কি আপনি বসতে পারবেন? না, ঢোকাচ্ছে কারা দাদা? কারা ঢোকাচ্ছে? সেখানে বিএসএফ এখানে আধার কার্ড তৈরি হচ্ছে, পরিচয়পত্র তৈরি হচ্ছে, বাংলায় বিএসএফরা টাকা নিয়ে বাংলায় লোককে ঢুকিয়ে দিচ্ছে, বাংলার বদনাম করছে, বাংলায় সমাজবিরোধী লোককে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমরা 2021 সালে সেই ছবি করেছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রতিনিধিরা সেই ছবি করেছিলেন। আমি ছবিটা দেখাবো, তারপর আজকের টপিকে আবারও ডিবেটে আসবো। ছবিটা দেখুন, কাঁটা তার নেই, আরামসে একটি বাঁশ দিয়ে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে, জমি দিয়ে টুকটুক টুকটুক টুক। দেখুন দেখুন দেখুন, এই ছবিগুলো দেখুন, 2021 সালের ছবি দেখুন, ঠিক এইভাবে পেরিয়ে যাচ্ছে, জামা পরিবর্তন করছে, পেরিয়ে যাচ্ছে। দেখুন এই ছবিগুলো দেখুন, কাঁটা তার নেই, বিএসএফ কি করবে? দেখুন এই ছবিগুলো দেখুন, মধুকল্পিতা এই ছবি দেখে পরিষ্কার, দেখুন যেখানে কাঁটা তার রয়েছে সেখান দিয়ে প্রবেশ করছে না। রাজুদা দেখুন, খুব ভালো খবর দেখাচ্ছেন, অসাধারণ খবর। যেখানে কাঁটা তার নেই থেকে ভালো খবর নেই, সেখানে প্রবেশ করছে। বিএসএফ মানে 50 কিলোমিটার জমি নেওয়ার, তার কাটা দেওয়ার ক্ষমতা নাই, 50 কিলোমিটার জমি চাইছে। অর্থাৎ কে ওখানে তার কাটা দেবে? তার কাটা কি রাজ্য সরকার দেবে? তার কাটা দেওয়ার দায়িত্ব কার? হুমায়ুন কবির হুমায়ুন কবির তার কাটাতে আসুন, তার কাটা কার দায়িত্ব? কেন্দ্র সরকার তার কাটা দিতে পারছে না, বিএসএফ বর্ডার খুলে রাখছে। সকালবেলা আপনি আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন। ম্যাডাম তার কাটা দিয়ে যে খুলে রেখেছে, দেখুন আমার একটাই প্রশ্নের উত্তর চাই। এই প্রশ্নই দেখুন, তার কাটা খোলা, বিএসএফ ঢুকিয়ে দিচ্ছে বাংলায়। দেখুন কোথাও তার কাটা ব্যবস্থা নেবেন, উত্তরটা দিন। দিলীপ ঘোষের এগেইনস্টে লকেটের, আপনারা কবে ব্যবস্থা নেবেন? দিলীপ ঘোষের এগেইনস্টে, লকেটের এগেইনস্টে, সায়ন্তন বসুর এগেইনস্টে, এদের এগেইনস্টে, শুভেন্দুর এগেইনস্টে ব্যবস্থা নিয়ে শুভেন্দু মানে বিরোধীরা যে পথে যাবেন আপনারা সেই পথে আমরা কেন যাব? আমরা মানুষের সেবা করছি, মানুষের পাশে থাকছি। সে বলছে বহরমপুরটাকে আলাদা রাজ্য করব, মুর্শিদাবাদকে আলাদা রাজ্য করব, মালদাকে আলাদা রাজ্য করব, মানুষ ছেড়ে দেবে, মানুষের রাগ ক্ষোভ হবে, সেখান থেকে বলেছেন তৃণমূল। শতরূপতি, না, আমি এতক্ষণ ধরে চুপ করেছিলাম, এই ননসেন্স কথাবার্তা শুনেছি। আমার সময় যেন কথা না বলে, আর যদি বলে নয় মাইকটা বন্ধ করে দেন, তো আমি উঠে মুখ বন্ধ করে দেবেন বলে দিচ্ছি। হুমায়ুন কবির থেকে শিখছি আর কি। হুমায়ুন কবির আজকে প্রথম নয়, থেকেই উনি
ভীষণ আবেগে কথা বলে ফেলেন, মাঝে মাঝে পার্টিরও বিরোধিতা করেন, যে জন্যই বোধহয় পার্টি ভয় পায়। এক সময় বললেন যে 30%কে উনি ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, এখন বলছেন ঠ্যাং ভেঙে দেবেন, গায়ে হাত দিয়ে দেখাক, তারপরে বাকি কথা হবে। বাকি রইল রাজু অফকোর্স সকাল থেকে শুরু করে দিল চেঁচামেচি, এবং দিলীপ দা সায়ন্তন লকেটকে টেনে আনলো। অবভিয়াসলি রাজু হাফ ইনফরমেশন নিয়ে আসে, বাকিটা পড়ে আসে না। অল থ্রি অফ দিস পিপল প্রথমে পার্টি বকুনি দিয়েছিল, পার্টি শায়েস্তা করেছিল, পার্টি ওয়ার্নিং দিয়েছিল, তারপরে যখন ইলেকশনের মধ্যে কথা বলেছিল ইলেকশন কমিশন ওদের বসিয়ে দিয়েছিল, ক্যাম্পেইন করতে পারেনি। আমি অস্বীকার করছি না, হ্যাঁ এরা বলেছিল, কিন্তু তাদের শায়েস্তা করা হয়েছিল, তাদের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এখন যে আরও সিরিয়াস সিচুয়েশনটা হয়ে আসছে এখানে, হুমায়ুন কবির যে কথাটা বলেছে, দ্যাট ইটসেলফ ইজ অ্যাম্পল প্রুফ যে ওখানে কি ঘটনা ঘটছে। গৌরীশঙ্কর ওখানকার মুর্শিদাবাদের বহু পুরনো কার্যকর্তা ও ওখানকার ওই জেলার বিজেপি সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট ছিল, আপাতত জনপ্রতিনিধি। গৌরীশঙ্কর যখন বলছে ওখানে এই রকম আইনের অবস্থা, তখন তো সবাই মিলে হামলে পড়েছিল যে গৌরীশঙ্কর আলাদা রাজ্য চাইছে, ও কিন্তু একেবারে আলাদা রাজ্যের কথা কোনোদিন বলেনি। ও পরিষ্কার বলছে যে আইনের অবস্থা এই রকম, আজকে শাসকরা নিজের আইন চালাচ্ছে। কেস ইন পয়েন্ট হুমায়ুন কবির। ও বারবার গৌরীশঙ্কর বলছে যে কেন্দ্রীয় শাসিত আইন দরকার, মানে ডাইরেক্ট কেন্দ্রর আরেকটু বেশি অ্যাটেনশন চাইছে ওখানে। কেউ বলেনি যে আলাদা রাজ্য করে নিয়ে চলে যায়, সেটা হ্যাঁ অন্য লোক বলেছে, কিন্তু আমাদের স্ট্যান্ড পয়েন্ট আমরা ভেরি ক্লিয়ার। পশ্চিমবঙ্গের মধ্যে অসংখ্য এরকম পকেটস আছে যেখান থেকে বর্ডার ক্রস করে চলে আসছে অনায়াসে। তোমরা একটা স্টোরি দেখাচ্ছে, বাকি দুটো স্টোরি আমি বলছি। অনায়াসে তারা চলে আসছে, এবং সেইটা নিয়ে পশ্চিমবঙ্গের সরকার আমি বলবো, কারণ মুখ্যমন্ত্রী সেদিন স্টেজে উঠে বলেছে যারা যারা খটখট করবে না ঠকঠক করবে, কারা দরজা নাড়বে, ওনার কড়া নাড়বে, উনি চলে আসতে বলবেন। এবং উনারই জনপ্রতিনিধিরা বলেছে স্টেজে উঠে দাঁড়িয়ে, এগুলো কেউ আমাদের কানে কানে বলে না, পরিষ্কার অন টেলিভিশন ওরা বলে যে এসো, তোমাদের আমরা ভোটার আইডি করে দেবো, তোমাদের আমরা আধার কার্ড করে দেবো, তোমরা এখানকার সিটিজেন হয়ে যাবে। অথচ যখন এখানে যারা যারা আশ্রিত হয়ে আসছে তাদের যখন আমরা সিটিজেনশিপ দেওয়ার চেষ্টা করছি, তখন তাদের আপত্তি। এইটাই প্রবলেম, এইটাই। আবার চুপ করে থাকো, একদম চুপ করে থাকো। দিদি আপনি কমপ্লিট করুন, আমি দেবাশিস দার কাছে যাব। রাজু দা আপনি বলেছেন না, বলছি সিটিজেনশিপ কিভাবে দেবেন একটু বলুন। সিটিজেনশিপ আপনার সময় আপনি বলেছেন, ওনার সময় উনি বলুন, তারপর আমি দেবাশিস দার কাছে যাব। সময় অপচয় করবেন না, আপনি সময় অপচয় করবেন না প্লিজ, আমি অনুরোধ করছি। আপনি একটু থামুন। আমি আর অতকল্পিত আরে রাজু বাবু আপনি থামুন। সকালবেলা এত মিথ্যা কথা অজমায় নাকি? বলছি সিটিজেনশিপ আপনি বলবেন আপনার সময়। দিদি চুপ করে। সকালে আমরা কোনো চিৎকার চাইছি না। আমি শতরূপাদি আপনি আপনার কথা কমপ্লিট, এক মিনিট প্লিজ শতরূপাদি আপনি আপনারটা কমপ্লিট করুন, আমি দেবাশিস দার কাছে আছে। তার কারণ মাননীয়ার অনুপ্রেরণায় এরা চলে। মাননীয়া যখন বলে একটা পুরো স্টেজে দাঁড়িয়ে সমস্ত মুসলমানরা যেন আমায় ভোট দেয়, পরক্ষণে বলে আহা ওরা তো দুধেল গরু, ওদের আমাদের লাথি খেতেই হবে। মেয়র অফ কলকাতা উনি দাঁড়িয়ে বলছেন যে যারা যারা মুসলমান নয় তাদের তো জীবনটাই ব্যর্থ হয়ে চলে গেল। এই ধরনের সেন্টিমেন্টে আজকে হুমায়ুন কবির একেবারে শতরূপাদি